বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের যে অংশটা আমার পড়ার কথা ছিল বা পড়বো আমরা ইনশাআল্লাহ, এইটা হচ্ছে যদিও বইয়ের শেষের দিকে আসছি আমরা এখন, অলমোস্ট লাস্ট 1/5 আসি বইয়ের। 600 পৃষ্ঠার বই, প্রায় 550 পৃষ্ঠার বই, আমরা 450 পৃষ্ঠার দিকে আসি। এইটাই হচ্ছে আসলে এক্সট্রিমিজমে বা রিলিজিয়াস এক্সট্রিমিজম জানি আমরা পড়াশোনা করতেছি, ধর্মীয় চরমপন্থা। তার ভিতরে সবচেয়ে গরম ইস্যু অথবা সবচেয়ে বিতর্কিত ইস্যু বা সবচেয়ে বেশি কাজ্যা বলে না বাংলা ভাষায়, একটা কাজ্যার, ঢাকা ভাষায় কাজ্যার বিষয় হচ্ছে এটা। সেটা হচ্ছে যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ কখন করা যাবে, কখন করা যাবে না, কখন শাসককে ডিপোজ করা যাবে, ওয়ালাইকুম সালাম, সরানো যাবে, কখন তাকে সরানো যাবে না, এইটা নিয়ে বিতর্কে কোনো শেষ নাই। বহু ধারা বহু মত। অথচ আমরা যদি খারেজিদের ক্যারেক্টারিস্টিক যদি দেখি, খাওয়ারিজ যাদেরকে বলি আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলছেন যে দেখলেই পাইলেই হত্যা করতে বলছেন। অফকোর্স আপনারা আমার ছুরি নিয়ে বলেন, এটার একটা সিস্টেম আছে, এটা কনসার্টেড এফোর্ট, এটা স্টেটের এফোর্ট বা মানে সংঘবদ্ধ আমিরের আন্ডারে যারা থাকবে তাদের এফোর্ট। যাদের কথা বলছেন সেই খাওয়ারিজদের 1 নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ। 1 নম্বর মানে অথরিটির বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা। তাহলে ইসলামে এটা অত্যন্ত ভিন্ন একটা জিনিস, কিন্তু সময় বিশেষে এটা করতে হইতে পারে, বা সময় বিশেষে জায়েজ, সময় বিশেষে ওয়াজিব, সময় বিশেষে এটা ফরজ। কিন্তু এটা নিয়ে বহু ধারা বিতর্ক আছে। এমনকি আমাদের ভাইদের ভিতরে এই যারা আমরা টাইপ নেট খুব একসাথে চলি, আমাদের দেখেন এখানে অনেক সময় অনেকে মাথাটা এরম দুলাইতেছেন, মানে একজন আসেন, আজকে আসেন নাই, মাঝে মাঝে আসেন, এইদিকে কোথাও থাকেন, তো ওনার অনেক প্রশ্ন। আমি বলেন যে আসেন একদিন বসি, ডক্টর সাইফুল্লাহকে নিয়ে, সবাইকে নিয়ে একদিন বসি, সরাসরি করেন প্রশ্ন, মানে এইভাবে মাঝখান থেকে বা এখানেও প্রশ্ন আসে দেখবেন প্রায় এটা নিয়ে। তো এটা অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয়, অ্যাট দ্য সেম টাইম এটা বিতর্কের ব্যাপার আর কি। কখন করা যাবে বিদ্রোহ, কখন করা যাবে না, কতটুকুকে বিদ্রোহ বলবো, কতটুকুকে বলবো না, বা কী করতে পারি, কোন সিচুয়েশনে কোনটা, এটা এত বেশি স্কলারলি একটা ব্যাপার যে আপনারা পড়াশোনা করে দেখবেন যে আপনারা আমার মতো লেমেন যারা, কোট আন কোট লেমেন যদি বলি আমাদেরকে, আমরা মানে আম জনতা, আমাদের আসলে এটা নিয়ে মানে জাস্ট স্কলারদের কাছে জিজ্ঞেস করা উচিত, নিজের কোনো মতামতই দেওয়া উচিত না, মানে এত ব্যাপার আর কি। তো এটা হচ্ছে এক্সট্রিমিজম ইন সোশ্যাল বিহেভিয়ার আন্ডারে আসতেছে, রিভোল্টিং এগেনস্ট দ্য রুলার্সদের, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, হোয়াটএভার। এখন ভায়োলেন্স কি বলি, ভায়োলেন্সের কি, ভায়োলেন্স কি বলবেন, বাংলা বলেন একটু। সন্ত্রাস বলবো, আর কিছু আরো সুন্দর শব্দ খুঁজতেছি বাংলা। ভায়োলেন্স, সহিংসতা, রাইট? ল্যাবরেটরি স্কুলের বাংলা আসতে আর কি। সহিংসতা। অনেক সময় আমি হাতড়ায় আসলে অনেক জায়গায় অনেক রকমের কথা বলি, তো হাতড়ায় কালকেও কি জানি শব্দ হাতড়ায় পাইতেছিলাম না। যাই হোক, সহিংসতা বলতে পারে, যে কোনো ফর্মের সহিংসতা হচ্ছে এক্সট্রিমিজমের একটা সাথে আসবে আর কি, মানে এক্সট্রিমিজমের সাথে যায় বা এক্সট্রিমিজমের সাথে কথা আসলে এটা আসবে সাথে, যখন আমরা ওয়াইডলি এক্সট্রিমিজম কথাটা বলি। এটার উপর যখনই কোনো একটা ঘটনা ঘটে, একটা বোমা হোক, একটা বিল্ডিং কোথাও উড়াই দিয়েছে, বা যেই জায়গায় হোক দুনিয়ার মানচিত্রে যখনই আসে, তখনই সেটাকে এখন বিশেষ করে এই বইটা কিন্তু আমি আপনাদের আগেই বলছি, সেপ্টেম্বর 11-এর আগে লেখা এই বইটা, 22-23 বছর বা একটু বেশি আগে লেখা, হিজরি হিসাবে হয়তো একটু বেশি আগে। অথচ তখনই উনি এটা বলতেছেন যে যখনই কোথাও এরকম কোনো একটা ঘটনা ঘটে, তখনই এটাকে ইসলামের সাথে কেমনে করে কোনো সম্পর্ক আছে কিনা সেটার একটা করে। ওকলাহোমা বোমিংয়ের কথা একটা ক্লাসিক এক্সাম্পল আর কি, একটা খ্রিস্টান লোক করছে, অথবা
নরওয়ের যে ওই যে এক লোক মেরে ফেলো না অনেক লোকরে, একটা লোক, হ্যাঁ না স্কুল না, কোন হলিডে রিসোর্ট বা কিছুতে, হ্যাঁ হ্যাঁ। তো এই সমস্ত ঘটনা যেখানেই ঘটুক, মানে এগুলো তো সেপ্টেম্বর 11 পরবর্তী, আমি বলছি সেপ্টেম্বর 11 আগেও কথা বলতেছি, ইসলামের সাথে একটা করার চেষ্টা চলে। হ্যাঁ আইআরএফ, আইআরএফ কোনটা? ও আচ্ছা আইআরএ, হ্যাঁ এক সময় আইআরএর কথা ছিল। আইআরএর এটা খুব লিমিটেড, আইআরএর শত্রু খুব লিমিটেড, আইআরএর শত্রু লিমিটেড, আর আইআরএ কে যারা শত্রু মনে করে তারাও লিমিটেড, শুধুমাত্র গ্রেট ব্রিটেন। আইআরএ কি শুধুমাত্র গ্রেট ব্রিটেন, আমেরিকায় যেমন আইআরএ অ্যাকসেপ্টেড, আইআরএ কে ফান্ডিং করতো আমেরিকানরা, বিকজ মোস্ট অফ দ্য পাওয়ারফুল আমেরিকানস আর আইরিশ। আইরিশ আপনি জানেন, ওই ওই আমি ভুলে গেছি ছবিটার নাম কি বলেন তো, দলে দলে মানুষ যে যায়, টম ক্রুজের ছবি, আল্লাহ মাফ করুন সিনেমারই বলতেছি, এটা একটা ক্লাসিক ছবি ছিল, মানে ওই আইরিশ এক্সোডাসটা দেখাইছিল তারা, ভুলে গেছি আমি নাম কি জানি। ও আয়ারল্যান্ডের পপুলেশন এখনও ওই পর্যায়ে পৌঁছায় নাই যেটা ওই সময় ছিল আর কি, যে দুর্ভিক্ষ হয়েছিল এবং মহামারী হয়েছিল, অনেক রকমের সোশ্যাল ছিল, যে দলে দলে জাহাজ ভর্তি করে লোক আমেরিকায় গেছে তখন, এবং ওয়ান অফ দ্য ছিল দিন পালন করতেও গেছিল তারা, কিন্তু দিন পালন করতে মানে তাদের দিন পালন করতে, তারা মনে করছে যে একটা নতুন দেশে আমাদের ইচ্ছার মতো স্বাধীনভাবে আমরা দিন পালন করতে হবে, ক্যাথলিক বেসিক্যালি আর কি। তো আইআরএর ফিল্ডটা হচ্ছে শুধুমাত্র গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেনে কিছু হলে আইআরএ, এর বাইরে নাই। হ্যাঁ কিন্তু তারপরে ওদের ফিল্ড কিন্তু শুধুমাত্র ওইটুক, গ্রেট ব্রিটেন, এর বাইরে কিছু না, আইআরএ বাইরে কিছু করে না। বাইরে ধরেন কিছুটা করছে তখন জাপানিজ রেড আর্মি বলে একটা ছিল, আপনারা হয়তো নাম শুনছেন, আর জার্মান একটা ছিল যাদের এখনো জার্মান এমবেসিতে ঝুলানো আছে ওয়ান্টেড লিস্ট, ওটার নাম ছিল বাদার মেনহফ, তারাও এই একটা ছিল। কিন্তু তারপরেও ইসলামের যে গ্লোবাল, বিকজ ইসলাম তো গ্লোবাল রিলিজিয়ান, প্রত্যেকটা দেশে মুসলমান আছে, সুতরাং মুসলমানের ভেরিফাই করা বা টাই আপ করা খুব ইজি, বুঝছেন না? মানে আপনি জানেন তো যে পেন্ট বলে, ওই পেন্ট বল একটা খেলা ছিল, বন্দুক টাইপের জিনিস, আগের গোলাটা হইলো রং, তো ওইটা দিয়ে টার্গেট করে, এটা একটা এন্টারটেনমেন্ট ছিল, যে ওই ভ্যালি টেলি সাজানো আছে, টিলা টুলা আছে, এর ভিতরে খেলবেন, আপনি আপনারা লাগাইতে পারলে আমি আপনারা করছি। এইটাতে খেলার জন্য, এইটার অপরাধে বা এটা ইনস্টিগেট করার জন্য আমাদের বড় একজন স্কলার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কি বলে আমেরিকাতে, জানেন বোধহয় না, আলী তিমিমি ওনার নাম, আহলে সুন্নাত জামাত স্কলার। এইটা নাকি উনি ইনস্টিগেট করছেন মানুষকে টু ট্রেন আপ অ্যান্ড গো ফর জিহাদ, এই কথার জন্য ওনাকে লাইফ সেন্টেন্স আমেরিকা। এই যে জিনিসগুলো, এইগুলা মানে ভেরিফাই করে আমাদের দেশে, আমাদের বাইরে যাওয়ার দরকার নেই, আমাদের দেশে আমরা দেখলে বুঝি যে ইসলামের আয়ও জানে না সেও বলতেছে যে সন্ত্রাসের কোনো স্থান নাই, মিনিং ইসলাম, মানে ইসলাম ইজ ইকুইভ্যালেন্ট টু সন্ত্রাস। এই যে জিনিসটা হয়েছে, এটা নিয়ে আলোচনা, বা এটাতে কতটুকু কোনটা ঠিক বা বেঠিক, এটা নিয়েই। এরপরে বলতেছে যে সাম পিপল ক্লেম দে আর কমপ্লিটলি ইনোসেন্ট অফ সাচ ডিডস, অ্যানাদার গ্রুপ অ্যাকিউজেস দেম কমপ্লিটলি ইভেন ইফ দের ইজ নো এভিডেন্স টু সাপোর্ট ইট। কোনো মানুষ বলবে যে মুসলমানদের এটার সাথে কোনো সম্পর্কই নেই, এটাও ক্লেম করে, কিন্তু এটাও একটা মিথ্যাচার না হলেও এটা একটা কি বলবো, মানে ইমাজিনেটিভ জিনিস। অবশ্যই আছে, মুসলমানদের সম্পর্ক তো আছেই, কোনো মুসলমানদের তো আছে, সবসময়ই ছিল, এখনও আছে, খারেজিদের সময় ছিল। আপনারা যদি হিস্ট্রি পড়েন আপনারা দেখবেন যে সমস্ত কাজ তারা করছে এগুলো কল্পনা করা যায় না। তারপরে অ্যাসাসিনস, যদিও এরা শিয়া ছিল, হাসাসিনস আর কি, যাদের ওখান থেকে অ্যাসাসিন নাম আসছে, তারা পাহাড়ের উপর থাকতো, বাতেনি শিয়া ছিল, সমানে গুপ্ত হত্যাটা মানে তাদের ছিল। মানে যদি শিয়াদেরকে মুসলমান ধরে নেই একটা ওয়াইডার আমব্রেলার আন্ডারে, অন্তত বিদেশিরা তো তাকে মুসলমানই বলবে, আর বিদেশির চোখে তো সে মুসলমানই। সেই হিসাবে একদম যে আমাদের হিস্ট্রি নাই তা না। জামালউদ্দিন আফগানি বলে একজন ক্যারেক্টার আছে, আপনারা তার নাম শুনছেন, মানে অনেকে তাকে হিরো মনে করে, বাংলাদেশে বই লেখা আছে তার উপরে, ওই যে শাহ আব্দুল হান্নানের সংকলনে বই আছে, আমার শ্বশুরেরও 2 ছত্র আছে ওইটার নিচে। তো জামাল যারা বোঝো, যিনি উনি ওর উপর একটা লেকচারে বলতেছেন যে মুসলিম ওয়ার্ল্ডের, মডার্ন টাইমের মুসলিম ওয়ার্ল্ডের প্রথম টেরোরিস্ট হচ্ছে জামালউদ্দিন আফগানি, সে ইরানিয়ান ওই রাষ্ট্রযন্ত্রের হত্যা করতে চাইছিল আর কি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আছে, নাই যে তা না। আবার ঢালাওভাবে ধরেন
99.99% মুসলমানের সাথে আসলে ভায়োলেন্সের কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্কই নেই। যে ভায়োলেন্সের কথা আমরা বলি বা যে ভায়োলেন্সের কথা এখন আলোচনা হয়, পলিটিক্যাল ভায়োলেন্স যেটা, এই যে আমাদের হুজুরগুলা, কওমি মাদ্রাসা হুজুরগুলা, আগামী 5000 বছরেও তারা কোনোদিন পাওয়ারে যাবে এটার কোনো কল্পনা নেই তাদের, বা তাদের কোনো ফিকির নেই। দে আর লিস্ট বদার্ড অ্যাবাউট দিস। এবং কওমি মাদ্রাসার ইটা জানেন আপনারা যে কওমি মাদ্রাসার সূত্রপাত কিন্তু এইভাবেই হয়েছে। যখন ব্রিটিশ তাদেরকে উপরে চাপাই দিতে চাইলো, দেয়ার কালচার, দেয়ার এডুকেশন, তাদের সব কিছু যখন করতে চাইলো, সেটার একটা রিকয়েল হিসাবে বা রিয়েকশন হিসাবে তারা কি করলো, যে আমরা ইংরেজি পড়তাম না, আমরা তাদের সাথে মিশতাম না, আমরা, বুঝছেন না, ওই চাপরাশির মাথায় পাগড়ি পড়াই দিল, মানে যতভাবে মুসলমানদের হিউমিলিয়েট করতে পারা যায় তা করতে শুরু করলো ব্রিটিশ। তখন একটা রিয়েকশন হিসেবে তারা নিজেদেরকে আলাদা করে ফেললেন, এই দেওবন্দি যে ট্রেন্ডটা বা কওমি মাদ্রাসার যে ট্রেন্ডটা। ইট ওয়াজ রাইট, এটা কিন্তু রং ছিল না। আমি 100% রাইট বলতাম যদি তারা এর সাথে শুদ্ধ ইসলামিক জ্ঞানের এইটা যুক্ত করতে পারতেন, যেটা তারা পারেন না, যেখানে তারা ফেল করে গেছে। মানে ধরেন আপনি একটা কিছু ত্যাগ করলেন, কিন্তু সেই ব্যাকমটা কী দিয়েই করবেন, সেটার জন্য আপনার ইমেন্স সোর্স থাকা দরকার। যে আমার একদিন ওই মুসলিম প্রফেশনাল বলে একটা ছিল, তারা একদিন আমাকে কথা বলতে ডাকছিল একদিন, তাদের ওই বিয়ামে অনুষ্ঠান হয়তো একদিনই। তো এখানে কথার একটা পর্যায়ে বলতেছে যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া উচিত। স্ট্যান্ডার্ড চার্টারে চাকরি করা ছেলে বলতেছে, ওদের আবার প্রফেশনাল গ্রুপটা সব হলো ব্যাংকার্স, মোস্টলি স্ট্যান্ডার্ড চার্টার, বড় লোকের ছেলে পেলে, বুঝছেন না। যাই হোক, ওইখানে আমি আমার কথাবার্তা তারা খুব পছন্দ হয়নি। তো এক পর্যায়ে তারা বলতেছে যে আপনার ওই যে আমি চেয়েছিলাম দিন এবং আমার সাবজেক্টে ছিল দিন এবং প্রফেশনের ভিতরে কীভাবে সমন্বয় করতে হবে, এইরকম কিছু ছিল আর। তো যাই হোক, এটা পছন্দ না হওয়ারই কথা, স্ট্যান্ডার্ড চার্টারে চাকরি করে সব আমার সমন্বয়ক যে দুই পাশে দুইজন স্ট্যান্ডার্ড চার্টারের অফিসার, বুঝছেন তো, মুসলিম প্রফেশনাল, ইসলামী বিপ্লব ঘটাবে তারা। আর সামনের যারা আছে তারাও সব মোটামুটি সুদী ব্যাংকে চাকরি বাকরি করে। তো বলে আমাদের উচিত কওমি মাদ্রাসা, মানে মাদ্রাসা শিক্ষাই উঠায় দেওয়া, বন্ধ করে দেওয়া। আমি বললাম যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করলে আপনি কি মুরগি জবাই করতে পারবেন 10 বছর পরে? এমন কোনো সিউরিটি আছে? আপনি তো মুরগিও জবাই করতে পারবেন না। অন্য সব বাদ দিলাম, জানাজা বাদ দিলাম, বডি ধোয়ানো বাদ দিলাম, কবর দেওয়া বাদ দিলাম, এগুলো অনেক কঠিন জিনিস। মুরগি জবাই করতে পারবেন জানেন, ডিউনো? তো সে ঠকায় গেছে। আমি বললাম দেখেন, একটা গ্রুপ অফ পিপল যখন আসবে, যেমন আমরা অনেক সময় দেখি যে সিলেটের বর্ডারে অনেক সময় বিএসএফ এর সাথে গ্রামবাসীর হয়েছে, বুঝছেন, এটা ঘটনা, রিয়েল লাইফ ঘটনা। গ্রামবাসীর সাথে সমস্যা হয়েছে, গ্রামবাসী এমনভাবে এটাকে সাজাইছে যে বিএসএফ এর তারা ঠেক দিয়ে রাখছে ফর 10, 20, 50 আওয়ার্স, বুঝছেন না। বাই দ্যাট টাইম বিডিআর গিয়া রিএনফোর্সমেন্ট করছে এবং জায়গাটা ঠিকঠাক থাকছে। এই যে ঠেক দিয়ে রাখলো কওমি মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষার যারা বাংলাদেশে, এই ঠেকটা দিয়ে রাখছে আমাদের জন্য। আর নাইলে আমরা আজকে মুরগি জবাই করতেও জানতাম না। তারা ক্যারি করছে, তবে তাদের ফল্ট আছে, তাদের দোষ আছে, আমরা স্বীকার করি। আমরা বলি যে তাদের আকীদায় সমস্যা আছে, তাদের মানহাজের সমস্যা আছে, কিন্তু ব্রিটিশ টাইমের পরে এরা এই যে ব্যারিয়ারটা দিয়ে রাখছে দেখে আজকে আবার আপনার পর্যন্ত দিনের একটু হইলেও আসছে এই থ্রুতে। নাহলে পুরাটাই আমাদের সৌদি আরব থেকে আনতে হইতো আর কি, এখন বুঝছেন না, মুরগি জবাই সৌদি আরব থেকে আনতে হইতো। তো এই জিনিসটা তাদের ঠিক কারেক্ট ছিল, তাদের এইটা এই কওমি মাদ্রাসা সম্বন্ধে বলতে গিয়ে বললাম যে তাদের স্ট্যান্ডটা কারেক্ট ছিল, কিন্তু যেটা তারা পারে নাই সেটা হচ্ছে যে ওইটার জায়গায় সহিশুদ্ধ ইসলামিক জ্ঞান আনতো, একটা সলিউশন দিত হাউ টু লিভ ইন সোসাইটি, যেটা আজও তারা পারেনি। আজও তারা কি করছে, আজও তারা সোসাইটিকে এক ধরনের তাকফির করেই কিন্তু বাঁচতেছে। হ্যাঁ, এটা আমার না, এই ব্যাংক আমার না, পোস্ট অফিস আমার না, এই বিল্ডিং আমার নাই, মতিঝিল আমার না, বিজনেস ডিস্ট্রিক্ট আমার না, ঠিক আছে, আমিও বলি আমার না, কিন্তু তারপরেও একটা সলিউশন দিতে হবে হাউ টু লিভ ইন দিস সোসাইটি, এটা তারা কিন্তু দিতে পারে নাই। এবং আজ থেকে 5000 বছরেও তাদের কোনো প্ল্যান নাই যে তারা কোনোদিন কোনো গভর্নমেন্টের ক্ষমতা দখল করবে। অথচ এদেরকে কিন্তু আপনার পলিটিক্যাল রিজনে কিন্তু টেরোরিস্ট বানায়া বা বানায়া মানুষের লেখালেখি করতেছে, বাইরে তাদেরকে এভাবে পরিচয় দিচ্ছে, বা তাদের একটা রিজন আছে পরিচিত হওয়ার, এরকম মানে কতগুলো রিজন খাড়া করতেছে যে এই মানুষগুলোর সাথে যারা সম্পৃক্ত তারা সবই। এটার উপর ওই লেখাটা একদিন পড়ি আমরা এখানে, না, ফরহাদ মাজারের ওই লেখাটা, চিন্তা বলে একটা ম্যাগাজিন আছে, দেখছেন, খুব কম বিক্রি হয়, এই জন্য দেখবেন না আর কি। ফরহাদ মাজারের ওইখান থেকে বাইরে হয়, হয়তো 50-100 কপি বিক্রি হয়, হলো না। ওইটাতে সে একটা লিখছিল যে কওমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে একটা দেখছে যে মাদ্রাসা একটা ছেলের বন্দুক ধরছে আর ওর পাঞ্জাবি উঠায় দেখাইতেছে যে কিছু নাই, এই বাচ্চা ছেলে 12-14 বছর, বলছে এই ছেলের স্লাইটেস্ট কোনো আইডিয়া নাই, মানে পলিটিক্স কারে বলে, পলিটিক্সের প্রসিডিওর কি, ইসে যাওয়ার কি, অথচ তারে ভেরিফাই করেছে। অ্যাকচুয়ালি তারে ভেরিফাই করা মানে কি, একটা ক্লাসকে ভেরিফাই করতেছে, একটা ক্লাসকে করতেছে। সেই ক্লাস একদিকে যেমন লোয়ার মিডল ক্লাস এই দেশের
বেস যারা তাদেরকে, আরেকদিকে আপনার মুসলিম আইডেন্টিটি, দুইটাকে করতেছে। সুন্দর করে লেখা ওটা, আমার খুব প্রিয় আর্টিকেল ওটা। এই জন্য শামীমকে দিয়ে আমি পুরানা দুইটা, আমারটা ওইটা আরেকজন দিছিল, পুরানা দুইটা সংখ্যায় না সে আর্কাইভে রাখছি আর কি, আপনাদেরকে একদিন দেখাবো ইনশাল্লাহ নিয়ে এসে। যাই হোক, ফিরে আসি আমরা আমাদের পয়েন্টে। একটা গ্রুপ বলে যে কোনো সম্পর্ক নেই, আর একটা গ্রুপ বলে যে they go so far in describing the Islamic groups as violent that they start predicting what they will do in future. মানে ইসলামিক গ্রুপ বলেন বা সমষ্টি বলেন, তাদেরকে সব কিছুই দায় দায়িত্ব তাদের উপর দিয়ে, মানে এরা ভবিষ্যতে এটা করবে, এটা করবে, এটা করবে। যে জুজুর ভয় আপনারা এখন দেখেন আমাদের দেশে দেখাইতেছে না, আমার দেশে যারা আতেল, যারা বামপন্থী, যারা কমিউনিস্ট, যারা সোশ্যালিস্ট, তারা প্রত্যেকটা কথায় আপনাকে ভয় দেখাচ্ছে যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। একদিন একজন পার্লামেন্টে বলছে, এই পার্লামেন্ট না, আগের পার্লামেন্টে, যে এরা পাওয়ারে গেলে কী হবে, মানে জুজুর ভয়, মানে বলতেছে এদের কথা কিন্তু বোঝাচ্ছে ইসলাম অ্যাজ এ হোল। ফেসবুক থাকবে না, ইন্টারনেট থাকবে না, চ্যাট থাকবে না, আপনার শেষ পর্যন্ত সে বলল প্রেম প্রীতি থাকবে না, একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের হাত ধরে রাস্তায় হাঁটতে পারবে না, মানে এই জুজুর ভয় দেখাচ্ছে। এবং জুজুর পিছনের এইটা কি ইসলাম, এইভাবে দেখাচ্ছে। সেও মুসলমান, তারও দাঁড়িয়ে আছে, ইয়েস, আই ডোন্ট নো হোয়াট দাড়ি দ্যাট ইজ, বাট দাঁড়িয়ে আছে তার, সেও মুসলমান। দে সেড দ্যাট ইফ those groups were to take over the reins of government, they would rule the people with terror and respond to every counter view with force. এই ঠিক এই কথাটাই বলছে। এই বই তো সেপ্টেম্বর 11-এর 22 বছর 23 বছর আগে লেখা, মানে এটা নতুন কিছু না, এটা চলে আসতেছে। এটা গামাল আব্দুল নাসের করে গেছে, আনোয়ার সাদাত করে গেছে, সিসি করতেছে এখন, বুঝছেন না? এই যে জুজুর ভয়, এটা দেখাই আসছে। আলজেরিয়ায় দেখাইছে, আলজেরিয়ায়, তারপরে আপনার টিউনিশিয়া দেখাইছে, তুরস্কে দেখাইছে, আমাদের দেশেও দেখাবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা দুনিয়ার সব জায়গায় দেখাইছে। এমনকি পাকিস্তানে তো বেসিক্যালি ওই যে আবুল হোসেন ভট্টাচার্য, হ্যাঁ, আমি কেন ইসলাম গ্রহণ করলাম না, উনি খুব সুন্দর করে বলছে যে এই দেশ তো আমরা চাইনি। ওনার মা ওনারে বলছে, ওনার হিন্দু মা, ওনারা বলছে তুই মানে তোরা কি এই জন্য এইসব করছিস, মানে এটা তো জাস্ট আরেকটা সেকুলার দেশ হয়েছে, মানে ইসলামের তো কোনো দেশ নেই পাকিস্তান যখন হইল, আর হওয়ার কোনো কথাও না। কারণ পাকিস্তানের লিডার কারা? কাফেরের দেশে শিক্ষিত হয়ে আসা ইরা জেনারেলস, ব্যারেল চেস্টেড জেনারেলস, সেনহার্সের, আইয়ুব খান, তারপরে আপনার ইস্কান্দার মির্জা, ইয়াহিয়া খান, নামগুলো আপনি দেখেন না, আজম খান। আর পয়লা নম্বর যিনি কে, বাবায় আজম, কায়দে আজম, আপনার জানেন তো না, উনি ইসমাইলি শিয়া ছিলেন, কিন্তু ওনার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কোনোদিন? ইসলামের সাথে ওনার কী সম্পর্ক? ইসমাইলি শিয়ার সাথে ইসলামের কী সম্পর্ক? ইসমাইলি শিয়াকে শিয়ারাও মুসলিম মনে করে না, মানে আমরা তো প্রশ্নে উঠে না, শিয়ারাও তাদেরকে মুসলিম মনে করে না। সেই ইসমাইলি শিয়া ছিলেন বাবায় আজম, ওরা এখন বলে পাকিস্তানিরা ওনাকে বাবায় আজম, বাবায় কম বলে। তো এই ছিলেন আমাদের বাবায় কম। তাহলে পাকিস্তান এই দেশের ভিতরে কোনো মানে ইসলামের কিছু হওয়ার ছিল না। যাই হোক, এই জুজুর ভয়টা দেখায় কারা? এই শিক্ষিত ক্লাসটা, সো কল্ড ক্লাসটা। কালকে একটা ওই জুনায়েদ, আমাদের ভাই, ওই সৌদি আরবে থাকে, ফোন করছিল, সিলেট থাকতে একদিন, বললো যে এরম ভাই আমি একটা করবো, একটা ওয়ার্কশপ করবো, বাচ্চাদের কি করে বড় করবে, চিলড্রেন রেজিংয়ের উপরে, তা আপনি আমাকে 10-12টা পয়েন্ট দিন, ওই পয়েন্টগুলোটা আমি এক্সপ্যান্ড করে লিখব। তো এখানে আমি একটা দিছিলাম যে কুফফারের ল্যাঙ্গুয়েজে চিন্তা, ভাবনা, ইমাজিনেশন, ল্যাঙ্গুয়েজের একটা ইমাজিনেশন আছে, কিন্তু এইগুলা করার থেকে বাচ্চাকে করবেন। ফর এক্সাম্পল ইংলিশ, 30 সেকেন্ডের ভিতরে একজন পাঠায় দিয়েছে যে আপনি এই কথাটা বললেন, এটার ভেরিফিকেশন দরকার, 30 সেকেন্ড যায়নি। তারপরে আমি আরেকটা দিছি আর কি, আরেকটা দেখছেন নাকি মেলগুলোকেও? তারপরে আমি আরেকটা মেল দিছি, ওখানে ফেইথ হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ মোহাম্মদ আল শরীফের অ্যাটাচ করে দিছি, আর ওয়ালা আল বারা অ্যাটাচ করে দিয়ে 2টা পৃষ্ঠার কথা বলছি, যে এই 2টা পৃষ্ঠা একটু পড়ে দেখেন। 30 সেকেন্ডের ভিতর রিয়াকশন। ওই যে ব্রেনটা, মানে ওই বলছিল যে এই দেশ তারা আর ফিজিক্যালি শাসন করার দরকার নেই, এখান থেকে আইয়ুব খানরে নিয়ে সেনহার্সে ট্রেনিং দিয়ে পাঠায় দিছে, আপনার নাসিররে নিয়ে পাঠায় দিছে, সিসিরে নিয়ে পাঠায় দিছে, অন অ্যান্ড সো অন, যা আছে সবাই। তা আপনার এই দেশ রুল করার জন্য তার আর ফিজিক্যালি আসার দরকার নেই, এরাই তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। এবং এরা কি ভয় দেখায়? এই ভয়টা দেখায়।
they state that if those groups were to take over the reins of government, এটা যদি কোনোদিন পাওয়ারে যেতে পারে, they would rule the people with terror and respond to every counter with force. টেরর দেয়া আর ফোর্স দিয়া রেসপন্ড করবে। অথচ যারা ইতিহাস পড়েন তারা জানেন যে স্পেনের মুসলিম ইসে যেসব জুরা ছিল তাদেরকে যখন বিতাড়িত করলো তারা আবার মুসলিম দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, কারণ মুসলিমদের আন্ডারে তারা সবচেয়ে সেফ ছিল। এবং এখনো আপনারা অনেস্ট জু যারা, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে মানে তোমরা কাদের সাথে থাকতে কমফোর্ট ফিল করো, এখনো তারা বলবে যে মুসলিমদের আন্ডারে তারা বেস্ট ছিল। কারণ ওই আমানার যে সেন্সটা, প্রোটেকশনের যে সেন্সটা, আপনার কি বলে জিজিয়া দিয়েও হোক বা উইদাউট, মানে যেভাবে হোক, মানে মডার্ন ডেজ তো জিজিয়ার ওই ব্যাপার নাই। এখনো মরক্কোতে যেসব জুরা আছে তারা দে ডোন্ট ওয়ান্ট টু লিভ, তারা ছাড়তে চায় না। তারা এই জিনিস হয় নাই যে তাদেরকে মাইগ্রেট করে চলে যেতে হচ্ছে বাইরে। দে পেন্ট সাচ পিকচার ইন এ রিডিকিউলিং অ্যান্ড ফ্রাইটেনিং ম্যানার। রিডিকিউলও করে, ফ্রাইটেনিং ম্যানার, মানে এমনভাবে ছবিটা দেখাবে আপনাকে যে আপনার এই সেপ্টেম্বর 11 পরের কথা বলতেছে, আগের তো আরও আসে। যাই হোক, পরে আমার কাছে কম করে 20টা বই আছে এই সেপ্টেম্বর 11 ঘটনাটা নিয়ে, আমেরিকান বই সব। প্রত্যেকটা বইয়ের কাভারে মানে দেখবেন আপনি যে কীভাবে ভেরিফাই করা হয়েছে, ঠিক ওই জিনিসটাই আরেক ফর্মে প্রথম আলো ডেইলি স্টার করে যাচ্ছে। একই জিনিস, এভরি দাড়ি, এভরি টুপি, বুঝছেন না? এবং ফারাদ মাজার এইটা নিয়েই কথা বলছেন তার চিন্তা এইটাতে। আমরা ইনশাল্লাহ এটা পড়বো এখানে, যদিও এটা রিলিজিয়াস কোনো না, বাট এই ক্লাসটার কথা বলছেন, আমরা এখানে ইনশাল্লাহ পড়ব। ফারাজ ফুয়াদ বলে একজন, তার একটা বই ছিল আরবিকে, আল ইরহাব অর্থাৎ টেরোরিজম। এই বইয়ের উপর একটা ছবি, মানে কাভারটা, যেটা আমি বলতেছিলাম, আমার কাছে যে বইগুলো আছে, একদিন নিয়ে আসবো না কাভার দেখাইতে, আমার কাছে যে বইগুলো আছে সেগুলোর মতোই। এই ছবিতে কি দিয়েছে, পিকচার অফ এ ম্যান উইথ থিক বিয়ার্ড ডাউন টু হিজ নিজ, এই প্রায় হাঁটু পর্যন্ত লম্বা দাড়ি, ঘন দাড়িওয়ালা একটা লোক, ওয়ারিং এ শর্ট অ্যান্ড গার্মেন্ট, কাটা, যেটা মানে আপনার আমার মানে ড্রিম টু বি লাইক দ্যাট। আমাদের দাড়িটা আমরা ছেড়ে দিব, আমাদের পাটা এখানে কাটা হবে, মানে এক্স্যাক্টলি আপনারা আমারই ডেসক্রাইব করতেছে একটু অন্য ফর্মে। আচ্ছা, তারপরে কি বলতেছে, স্মিয়ার্ড উইথ ব্লাড, শরীরে রক্ত মাখা, জামায় টামায়, ক্যারিং এ আয়রন চেইন, এবং একটা লোহার শিকল তার হাতে, মানে আপনাকে বাইন্ধে ফেলবে, আপনাকে এই করে ফেলবে, এই আর কি। ইট ইজ আন্ডারস্টুড হোয়াট দ্যাট পিকচার ইজ ট্রাইং টু সে, মানে এটা অটোমেটিকই বোঝা যাচ্ছে যে ওই ছবি আসলে কি বোঝাইতে চাচ্ছে। দিস ভায়োলেন্স ইজ গিভেন, মানে এই ভায়োলেন্স যেটা কথা বলতেছে, ডিফারেন্ট নেমস ডিপেন্ডিং অন উইচ সাইড ইজ ভিউইং ইট। এই যে ভায়োলেন্সটা বা সহিংসতাটা, এটাকে ডিফারেন্ট নাম দেওয়া হয় কোন সাইড এটাকে দেখতেছে তার উপরে। আচ্ছা, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার উপায় নেই। যেমন ধরেন আমি পার্সোনালি, আমাকে যদি বলেন, আমি নাইরোবির এমবেসি বম্বিংটা থেকেই যে গ্রুপটা এটা করছে তাদেরকে টেররিস্ট বলে জ্ঞান করি। তার আগে পর্যন্ত করতাম না। তার আগে পর্যন্ত তারা নিয়মতান্ত্রিক জিহাদে লিপ্ত ছিল সোভিয়েত ইউনিয়নের এগেনস্ট। এই যে এমবেসি বম্বিংটা হচ্ছে ফার্স্ট মেজর অ্যাক্ট অফ টেরোরিজম। যদি আপনারা পড়েন, হিস্ট্রি পড়েন, দেখবেন বহু ইনোসেন্ট মানুষ এবং ইনক্লুডিং মুসলিমস মারা গেছে। এবং আপনারা জানেন যে জিহাদের যে প্রধান 3টে শর্তের ভিতরে একটা হচ্ছে শত্রু মিত্র চিহ্নিতকরণ, সেপারেশন অ্যান্ড ওয়ার্নিং অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। তো বলতেছেন, অ্যামং দ্য সেকুলারিস্ট অ্যান্ড দ্য জেনারেল ট্রেন্ড অফ দ্য মিডিয়া ইট ইজ কল্ড টেরোরিজম। যে কোনো অ্যাক্টকে তারা টেরোরিজম বলবে, যে কোনো ভায়োলেন্সকে তারা টেরোরিজম বলবে। দোজ হু হ্যাভ বিন অ্যাকিউজড অফ এক্সট্রিমিজম কল ইট জিহাদ। কিন্তু যাদেরকে ধরেন, আমি যে বললাম যে এই নাইরোবি বম্বিংটা মেজর অ্যাক্ট অফ ভায়োলেন্স অথবা টেরোরিজম, এটার উল্টা সাইডে যিনি আসেন তিনি কি বলবেন, এটা জিহাদ ছিল, এই কথাটাই বলতেছেন। তো আমি কিন্তু কাফেরের হয়ে বলিনি এই কথাটা, আমি মুসলিমের হয়ে কথাটা বলছি। আমি কাফেরের হয়ে বা কাফের মিডিয়ার হয়ে বলিনি এই কথাটা, আমি মুসলিমের হয়ে বলছি। যেভাবে আমি ঘটনাটা পড়ছি এবং যেভাবে ডেসক্রিপশনটা পড়ছি এবং আমাদের ডেসক্রিপশনে যেটা পড়ছি, মানে আমাদের মানে নিউট্রাল ডেসক্রিপশন যেটা, তাতে আমি বলবো এটা অ্যাক্ট অফ টেরোরিজম। এবং বড় বড় স্কলার সবাই এগ্রিড, মানে যেসব স্কলারদের আমরা মানি, যাদের কাছে আমরা দিন নেই, তারা সবাই এগ্রিড যে এটা অ্যাক্ট অফ টেরোরিজম। আচ্ছা,
এরপরে বলতেছেন নাইদার টার্ম ইজ কমপ্লিটলি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অ্যাকসেপ্টেবল। এই দুইটাই কিন্তু কমপ্লিটলি অ্যাকসেপ্টেবল না। যে কোনো কিছুরে টেরোরিজম বলে দেওয়া, যেমন আমি বলতেছি না যে তারা আকিদা শুদ্ধ বা তারা আমি তাদের সাথে একমত, অথবা আমি তাদের একজন, অথবা আমি তাদের কষ্টটাকে প্রভোগেট করি, কিচ্ছু না। তথাপি আমি বলবো যে হেফাজতে ইসলাম এর মানে মোটিভে কোনো টেরোরিজম ছিল না, কারণ তারা বাই নেচারই সেই জিনিস না। তারা ওই যে বললাম 5,000 বছরে তাদের কোনো প্ল্যান নাই যে তারা কোনোদিন ক্ষমতায় যাবে। এটা হলো এমন গ্রুপ অফ পিপল। আমি দেখছি কর্মমাদের সবখানে আছে না, আমাদের গ্রামে আছে। তারা বড় ধরো ওই ওয়াজের সিজনে 2টা মুরগি 4টা লাউ এগুলোর থেকে বুঝছেন না ওই পয়সা উঠায়া মাদ্রাসাটারে কোনো মতে চালায় মনে করতেছে খুব একটা মাশাল্লাহ খুব ভালো একটা কাজ দিচ্ছে। আর কাজ তো আমি বললাম কোনটুক ভালো এটা বললাম, ক্যারিয়ার হিসাবে তারা কাজ করছে ওভার 200 ইয়ার্স অথবা 150 ইয়ার্স অথবা 250 ইয়ার্স ক্যারিয়ার হিসাবে দিনটাকে ক্যারি করে নিয়ে আসছে। এবং তাদের ওই প্রথম রিয়েকশনটা আমি সাপোর্ট করি, ওটা ঠিক ছিল। আজকেও যদি হয়, ধরেন এই দেশটাকে দখল করে ফেললো, ধরেন ফর এক্সাম্পল রাশিয়া এসে দখল করে ফেললো এবং চাচ্ছে আপনার সবাইকে রাশিয়ান ভাষা শিখাইতে, কথার কথা, অ্যান্ড রাশিয়ান স্কুল, রাশিয়ান স্কার্ট পরা মেয়েরা স্কুল কলেজ, বুঝছেন না? আপনি কি করবেন? আপনি ওইরকমই একটা করবেন, গোটায় নেবেন নিজেকে, গোটায় নেবেন অ্যাওয়ে ফ্রম দ্য সিস্টেম। নিজের টুকুকে মানে কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, নিজের এবং নিজের আহালকে ইসের থেকে বাঁচানোর জন্য যেটুকু করার চেষ্টা করবেন। কিন্তু তারপরে কি করবেন? তারপরে আপনার তো ওই ভ্যাকুয়ামটার জন্য আপনাকে ফিট করতে হবে জ্ঞান এবং নিজস্ব সিস্টেম ফিট করতে হবে, আপনার সোশ্যাল প্রবলেমগুলোকে ফেস করতে হবে। তা যদি না করতে পারেন অটোমেটিক্যালি সবাই ওইখানেই যাবে, যেটা আমাদের দেশে গেছে। অটোমেটিক্যালি সবাই বলতে যারাই একটু শিক্ষা দীক্ষা হয়েছে, যারাই দুনিয়াতে চাইছে, যারাই দুনিয়াতে একটু প্রতিষ্ঠিত হইতে চেয়েছে, তারাই আলটিমেটলি ব্রিটিশদের সিস্টেমে ধরা দিচ্ছে। সো মাচ সো দ্যাট আলিগড় মুসলিম প্রচণ্ড ইসলামের ক্ষতিকর বস্তুর ভিতর একজন আমি মনে করি ওনাকে। 3জন এই পৃথিবীতে 3জনের কথা মনে করি যে মুসলিম নাম নিয়ে যারা খুব বড় ড্যামেজ করে গেছে। মুসলিম নাম মানে একটা নাম আর কি, জাস্ট। একজন কামাল আতাতুর্ক, একজন হচ্ছেন এনার নাম কি স্যার সৈয়দ আহমেদ, একজন হচ্ছেন মোহাম্মদ আব্দু। মোহাম্মদ আব্দু ছিলেন ইসের রেক্টর ছিলেন, কি বলে, আল আজহারের এক সময় 1800 সামথিংয়ে আর কি। ভীষণ ক্ষতি করে গেছেন ইসলাম। এখন কে বড় ক্ষতি করছেন এটা নিয়ে একটা বেশ বিতর্ক চলতে পারে। এতদান চলে স্যার সৈয়দ আহমেদ আর কি, প্রচণ্ড মডার্নিস্ট ছিলেন এবং কি বলে। কিন্তু দেখেন ওনার ইটাকেও কিন্তু আমাদের বাবাদের জেনারেশন বা আমাদের জেনারেশন ইভেন যাদের ভালো পড়াশোনা নাই, তারা মনে করে কিন্তু উনি ইসলামে খুব তরক্কি করে গেছেন বা ইসলামে খুব মানে একটা 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 দিয়ে গেছেন, মানে ফেস লিফট দিয়ে গেছেন। কিন্তু আসলে উনি কি করলেন, আমাদেরকে এই যে পরবর্তী জেনারেশন অফ আইয়ুব খানস অ্যান্ড ইয়াহিয়া খানস অ্যান্ড অল দ্য খানস যারা আছে আর কি, এদের সৃষ্টি কিন্তু ওইসব জায়গা থেকে, ওই ফিলোসফির থেকে যে when you are in Rome মানে রোমে থাকলে রোমান হয়ে যাবে, বাস শেষ। ওদের এখন যখন যুগটা যখন ওরাই এই করতেছে, বি ওয়ান অফ দেম অ্যান্ড রুল দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বি এ রুলার, এইটাই বলছে। তো যাই হোক, এরপরে বলতেছেন the word terrorism is not acceptable because it gives a negative connotation under all circumstances. বলতেছে যে টেরোরিজম শব্দটা অ্যাকসেপ্টেবল না কেন? এটা সব অবস্থায় একটা নেগেটিভ জিনিস। সহিংসতা কোনো অবস্থায় তো পজিটিভ জিনিস হতে পারে, সহিংসতা পজিটিভ জিনিস হতে পারে। যেখানে আমরা ক্লেম করতেছি রহমতুল্লিল আলামিন, যেখানে আমরা মার্সির কথা বলতেছি, আল্লাহর মার্সির কথা বলতেছি, যেখানে আমরা রসুলের মার্সির কথা বলতেছি, যেখানে আমরা একজন অপরজনকে আসসালামু আলাইকুম বলে করতেছি, সেখানে সহিংসতা মুসলমানদের কোনো চরিত্রের অংশ হইতে পারে। ইট ইজ ওয়ান থিং যে মুসলিম প্রয়োজনে রুখে দাঁড়াবে। ওই যে আগে যেভাবে ডিসক্রাইব করতে, যে ওই স্পাইরা গিয়ে ডিসক্রাইব করতো যে রাত্রেবেলায় দিনের অশ্বারোহী, রাত্রে আর কি, মানে রাত্রের সেন্ট, এইভাবে ডিসক্রাইব করতো। কেন সেন্ট? তাহাজ্জুদে দাঁড়াইছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে আল্লাহর কাছে। দিনের বেলায় যখন তরবারি নিয়ে দাঁড়াইছে তখন তার সামনে কেউ দাঁড়াইতে পারে না। প্রয়োজনে মুসলিম এটা হবে, কিন্তু বাই নেচার মুসলিমের রাহমা থাকবে, বাই নেচার মুসলিমের রাহমার ভিতরে মার্সি থাকবে। এটা হচ্ছে আল্লাহ রসুলের ক্যারেক্টারিস্টিক, আল্লাহর ক্যারেক্টারিস্টিক। আমাদের প্রত্যেকটা সম্ভাষণ, প্রত্যেকটা কথার ভিতরে এটা ফুটে আসে। বাই নেচার এটা থাকবে আমাদের ভিতরে। কিন্তু বাই নেচার এটা থাকা মানে প্রয়োজনে আমি কাজটা করতে পারবো না তা না। ধরেন আমি খুব মায়া, আমার মায়া একেবারে মানে একেবারে শেষ, আমার ভিতরে খালি মায়া, দয়া, ভালোবাসা। এখন আপনার একটা মানে ধরেন টিউমার হয়েছে, এখন যদি মুসলিম সোসাইটিতে একজন ডাক্তারও না পাওয়া যায় মায়ের লিগে এটা কাটতে পারবে না, এই মায়ের কোনো মানে আছে?
না, এই টিউমারটাকে আপরুট করতে হবে প্রয়োজন হলে। সেই রকমভাবে আপনাকে যখন দরকার হবে তখন আপনি অবশ্যই দাঁড়াবেন, রুখে দাঁড়াবেন। কিন্তু জেনারেলি একটা মুসলিমের ডেসক্রিপশন হবে রাহমা। ইভেন ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত মতো মানুষ যাদেরকে অনেকেই হার্শ মনে করে, আপনার আদারওয়াইজ দেখেন যখন অন্য জায়গাটা আসছে তখন কি আসছে না। সামান্য একটা জিনিস ওনাদের চোখে পানি চলে আসছে, সামান্য একটা কষ্ট দিকে ওনাদের চোখে পানি চলে আসছে। আপনি পড়তেছেন তো এটা নাকি লাইফ, কি সাংঘাতিক সেন্সিটিভ ছিলেন ওনারা, কি সাংঘাতিকই ছিলেন মানুষের দুঃখ কষ্টের প্রতি। তো এই জিনিসটা ঠিক না। সামটাইমস ইউজিং ফোর্স ইজ প্রেজ ওয়ার্দি। এই যে বললাম টিউমার কাটাটা যেরকম প্রেজ ওয়ার্দি, একজন তো থাকতে হবে এই জিনিসটা, রক্ত বাইরে ফিনকি দিয়া স্টিল টিউমারটা কাটতে হবে। এই যে আমাদের শাখাওয়াত ভাই আছেন নিউরোসার্জন, আমি কল্পনাই করতে পারি না যে একজন মাথা আমি খুলছি, কিন্তু কাউকে তো খুলতে হবে। যদি এটা না থাকতো তাহলে তো শেষ, অতিরিক্ত প্রেম হয়ে যেত, সেই প্রেম আবার কোনো কাজে লাগতো না। যাই হোক, বলতেছেন যে কখনো কখনো ফোর্সটা প্রেজ বোর্ড, অফকোর্স প্রেজ বোর্ড। এটা তো আমরা এমনি বুঝি, আমাদের বাচ্চাদের বেলায় বুঝি না। আমার বাচ্চাদেরকে যারা কোনোদিন কিছু বলতে পারে তারা বাচ্চাদের নষ্ট করে ফেলছে। সেলিম মর্গানের ওই যে লেকচারটার কথা আমি প্রায় বলি, ফ্যামিলি নিয়ে একটা লেকচার আছে, তো উনি বলতেছেন যে আজকালকার আমরা ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে এগুলো পাইছি আর কি, যে বাচ্চাদের এটা বলা যাবে না, ওটা করা যাবে না, এটা করা যাবে না, এটা এরকম প্যাম্পার করতে হবে। তো বলে যে আজকাল বাচ্চাদের আমরা এমনই করছি যে আপনি কিছু বলতেছেন সে একটু শুনতেছে না, স্ট্রেট না করতেছে, তাকে মানে যা করে বাচ্চারা আজকালকে মুসলিম হোমে, এইটুক করার জন্যই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে সায়াদকে দেখতে গেছিলেন যে সে দাজ্জাল। সে আর কিছুই করতো না, মুখে মুখে কথা বলতো। তো এখন মুসলিম ফ্যামিলিতে মুখে মুখে কথা বলা মানে দয়া কইরা তারা খায়, বাচ্চারা বাপের জন্য খায়, মায়ের জন্য খায়। আপনি দেখেন না এইসব সিন দেখবেন যে ও লেভেল দিয়া এরকম বাচ্চা বাইরেতেছে আর মা একটা নিয়ে আপনার ওই জুসের ইসে স্ট্র লাগায় দয়া করে মানে সে একটা সিপ দিবে এই জন্য দাঁড়ায় আছে। তো এই বাই দি স্ট্যান্ডার্ড ঘরে ঘরে দাজ্জাল বলতেছেন কি বলে সেলিম মর্গান বলতেছেন। মুসলিম বাচ্চারা এটা হওয়ার কথা না, বরং মুসলিম বাচ্চাদের একটা পরিচয় ছিল গোলাম। মানে যখন বড় হচ্ছে গোলাম মানে কিন্তু দাস না, আমাদের দেশে গোলাম মানে মনে করে দাস, কৃতদাস, তা না। কিন্তু গোলাম মানে হচ্ছে এই গ্রোয়িং আপ এইজের ছেলে যারা সার্ভ করে। এবং মুসলিম ফ্যামিলিতে এটা ছিল যে গেস্ট আসলে চাকর দিয়ে সার্ভ করতো না, নিজের বাচ্চারা সার্ভ করতে। আমরাই দেখছি আমাদের ফ্যামিলিতে একটু সম্মানিত কেউ আসলে কখনোই চাকর বাকর দিয়ে নাস্তা পাঠানো হতো না। এটা একটা ইনসাল্ট ছিল, চাকর বাকরের নাস্তা নিয়ে যাবে। আমরা নিয়ে যেতাম, আমরা যখন বড় হচ্ছে আমরা চাটা নাস্তাটা যাই হোক নিয়ে যেতাম, আমরা কথা বলতাম, বসতাম। আজকাল তো এইসবের কোনো বালাই নেই। আপনার হয়তো আপনার ক্লোজেস্ট ফ্রেন্ডের বাসায় 3 ঘন্টা বৈশা বাইরে আসার সময় লাস্ট 30 সেকেন্ডে ছেলেটা বাইরে আপনার আসসালামু আলাইকুম আঙ্কেল বলে আবার ঢুকে গেল, তার সময় নাই লাইফ, কারণ খুব ইম্পর্টেন্ট কাজে সে ব্যস্ত, ভিডিও গেমের মতো এবং ইসের মতো ইম্পর্টেন্ট কাজগুলোয় ব্যস্ত সে। যাই হোক, বলতেছেন যে ফোর্স কখনো কখনো প্রেজওয়ার্থি সাচ এজ দ্য স্ট্রাইভিং এগেইনস্ট দ্য ডিসবিলিভার্স ইন অর্ডার টু মেক দ্য ওয়ার্ড অফ আল্লাহ সুপ্রিম। আপনাদের আগেই বলছে আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, এটা হচ্ছে আমাদের জীবনের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা অ্যাচিভ করতে পারবো কিনা সেটা ডিফারেন্ট জিনিস। অ্যাচিভ করার মেথোডোলজি আছে, অ্যাচিভ করার সময় আছে, অ্যাচিভ করার ধৈর্যের ব্যাপার আছে, অ্যাচিভ করার লং প্রসিডিউর আছে, সব ঠিক। কিন্তু এটা কিন্তু আমাদের জীবনের একটা উদ্দেশ্য যে আল্লাহর জমিনে আল্লাহর ওয়ার্ড সুপ্রিম হবে। সেটার জন্য যদি আপনি ডিসবিলিভার্স যারা তাদেরকে ফোর্স করেন, এটা প্রেজওয়ার্দি, এটা মানে অনেকে বলে ইসলামে অফেন্সিভ জিহাদ নেই। কে বলছে অফেন্সিভ জিহাদ? অফকোর্স আছে। একজন মহিলার চিঠির জন্য সিন্ধু বিজয় হয়েছে, মোহাম্মদ বিন কাসিম। একজন মহিলা চিঠি লিখছেন, অত্যাচারিতা মহিলা, একজনের চিঠির জন্য। এরকম যে কোনো সময় আজও যদি ক্ষমতা থাকে, ওই আপনার ধরেন কি বলে তাহিতি আইল্যান্ড থেকে কেউ লিখলো যে তারে একজন মহিলাকে ওইখানে কেউ ডিফাইল করছে বা অত্যাচার করছে একজন মুসলিম মহিলাকে, ফোর্স থাকলে আপনি যাবেন ওটা দখল করবেন, ওইখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবেন যদি আপনার ক্ষমতা থাকে। এখানে ইফস অ্যান্ড বার্ডস আছে, সেটা অনেক, সেই কথাগুলো আমরা পড়বো এখানে, ইফস অ্যান্ড বার্ডস আছে। দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড জিহাদ ইজ নট অলসো অ্যাকসেপ্টেবল। কিন্তু এই যে ব্যাপারে টেরোরিজম যেমন ইসলামের সাথে, ইসলামিক গ্রুপের সাথে চট করে টেরোরিজম জুড়ে যাওয়া যেমন অ্যাকসেপ্টেবল না, ফোর্স ইউজ করলেই না উইদাউট ইনডিসক্রিমিনেটলি, অ্যাট দ্য সেম টাইম জিহাদও ইউজ করে ফেলা উচিত না এইসব জিনিসের সাথে। কারণ এখানে দেখবেন যে আপনি যেগুলোকে জিহাদ ক্লেম করা হচ্ছে তার হয়তো দেখবেন 99%ই আসলে জিহাদ না, জিহাদের সাথে কোনো সম্পর্ক নেই। এটা অন্য একটা ব্যাপার, আপনার মনে বলতেছে এটা জিহাদ, বাস এরকম ব্যাপার। This is because jihad is rightful struggle against the disbeliever. Jihad basically কি? Rightful, সঠিক, justified struggle against disbelievers, কাফেরদের against justified struggle.
itself is always praiseworthy, এবং জিহাদ অলওয়েজ প্রেজওয়ার্দি। জিহাদ বলতে আপনার গলা যেন না কাঁপে, জিহাদ ইবাদতের একটাই, অবশ্যই প্রেজওয়ার্দি, অলওয়েজ প্রেজওয়ার্দি। ব্লেমওয়ার্দি হলে এটা জিহাদ না, সোজা কথা। ব্লেমওয়ার্দি যদি হয়ে থাকে এটা জিহাদ না, আপনার বুঝতে পারেন সমস্যা আছে কোথাও। এই জন্য আমি বললাম যে এমবেসি বোম্বিংটাকে আমি অ্যাক্ট অফ টেরোরিজম মনে করি, বিকজ এটা ব্লেমওয়ার্দি জিনিস ছিল, অনেক ইনোসেন্ট মানুষ মারা গেছে। এটা আমি জিহাদ বলে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে রাজি না। আমি নিজে ওইটাই আমি মনে করি ফার্স্ট মেজর অ্যাক্ট অফ টেরোরিজম সেপ্টেম্বর 11-এর মানে আগে দিয়া, মানে এই যুগের আর এই গোতে আমাদের চোখের সামনে হওয়া মেজর অ্যাক্ট অফ টেরোরিজম। তার আগে হয়েছে একটা লাক্সার, আপনারা জানেন বোধ হয়, লাক্সারে 66 বা 64 জন টেরোরিস্টকে মেরে ফেলছিল, গামাল ইসলামিয়া, যে ইজিপশিয়ান। এটা 70s কোনো একটা সময় বা 80s হইতে পারে, আমি শিওর না, আমি দলিল দেখে বলতে হবে। এটাও অ্যাক্ট অফ টেরোরিজম। তুমি তাদেরকে ভিসা দিচ্ছ, তোমার গভর্নমেন্ট ভিসা দিচ্ছে। ভিসা দেওয়া মানে একটা মুসলিম দেশে তার আমানা। আপনি যদি শত্রু মনে করেন আপনি ভিসাই দেবেন না। আপনি যখন ভিসা দেওয়া মানে আর তাকে আমানা দিচ্ছেন, আপনি তাকে প্রোটেক্ট করবেন, সে আপনার গেস্ট, তাকে আপনি হট করে ইনডিসক্রিমিনেটলি মাইরে ফেললেন, মাইরে এটা জিহাদ নো? আই ডোন্ট থিংক সো। লাক্সার মেসাকার বলে এটাকে, দেখবেন আপনারা হিস্ট্রিতে পড়লে দেখবেন। গামাল ইসলামিয়া হচ্ছে ইজিপশিয়ান ওই টেরোরিস্ট এর ভিতরে একটা আর কি, যেটার চিফ ছিলেন ওমর আব্দুর রহমান, ওই যে যিনি অন্ধ শেখ ইসে আছেন, এখন আমেরিকায় জেলে আছেন। নিউ ইয়র্কের টানেল এইবার না, এর আগে উনি নিউ ইয়র্ক টানেল উড়াইতে চেয়েছিলেন এবং টুইন টাওয়ার উড়ানোর একটা ষড়যন্ত্র করছিলেন বলে কথিত, আমি জানি না, কিন্তু উনি ছিলেন এটার চিফ আর কি। যাই হোক, তো এরপরে বলতেছে যে জিহাদ জিনিসটা হচ্ছে প্রেজওয়ার্দি একটা জিনিস, এটা কোনোদিন ব্লেমওয়ার্দি হইতে পারে না। ব্লেমওয়ার্দি কাজ যদি সত্যি হয়, মানে ফ্রম ইসলামিক পয়েন্ট অফ ভিউ, অফকোর্স তারা কি কাকে ব্লেমওয়ার্দি মনে করলো, আমি এটাই করি। তারা তো ধরেন কেউ কাপড় ছাড়া ঘুরতেছে, তারা যদি আপনি কাপড় পরতে বলেন তাহলে ওটা ব্লেমওয়ার্দি হইতে পারে তাদের কাছে, এটা না। আমাদের রেফারেন্সে কোনটা ব্লেমওয়ার্দি, আমাদের রেফারেন্সে কোনটা প্রেজওয়ার্দি? আমাদের রেফারেন্সে অ্যাক্ট অফ টেরোরিজম অবশ্যই, যেটাকে অ্যাক্ট অফ টেরোরিজম যদি বলি আমরা, সহিংসতা, যেটা অবশ্যই ব্লেমওয়ার্দি, যেটার কথা আমি বললাম, যে এমবেসি বোমিং অথবা লাক্সার মেসাকার বা এই ধরনের যেগুলো আছে, অবশ্যই ব্লেমওয়ার্দি। কিন্তু আমি বলতেছি মুসলমানদের পয়েন্ট অফ ভিউ থেকে জিহাদ হচ্ছে সবসময় প্রেজওয়ার্দি। হাউএভার দ্য ইউজ অফ ফোর্স ইজ ব্লেমওয়ার্দি ইন সাম কেসেস, কিন্তু কোনো জায়গায় ফোর্স ব্যবহার করাটা ব্লেমওয়ার্দি, কোনো জায়গায়, সব জায়গায় না। আমরা তো বললাম কোনো জায়গায় করতে হইতে পারে। মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয় আমরা বললাম করতে হইতে পারে, করছে এবং ঠিক করছে, এবং আরও করবে, পারলে এখনও করতাম আমরা। কিন্তু এই জিনিসটাই আবার কোনো জায়গায় ব্লেমওয়ার্দি হইতে পারে। আমরা জানানো ওই যে সিরিয়াতে গির্জা ভাঙা মসজিদ বানায় ফেলছে, ওইটাকে আবার রিইনস্টল করে দিয়েছিলেন, জানেন বোধ এই ঘটনাটা, না? অনেকে জানেন নাকি? সিরিয়াতে একটা গির্জা ভেঙে ফেলছিল, ওইটার জায়গায় মসজিদ বানায় ফেলছিল, সেটাকে আবার উনি করে দিয়েছিলেন। হ্যাঁ, ওমরের সময়, ওমর রাদিয়াল্লাহু সময়। কেন এটা? কারণ এইটা হচ্ছে একজন যারা আপনাকে জিজিয়া দিচ্ছে, জিজিয়া দেওয়া মানে কিন্তু তারা আপনার আমানার ভিতর চলে আসলো, আপনার প্রোটেকশন রাইট ইসের ভিতর চলে আসলো, এবং তখন তাকে তার ধর্মকর্ম করতে দিতে হবে। এটাই হচ্ছে নর্ম, তার প্রেমিসিসে, তার মতো করে সে ধর্ম প্রচার করতে পারবে না। এটা কিন্তু আবার ভুল করেন না, আমাদের মিশনারি যেটা করতেছে এটা নো ওয়ে কোনো দিন পারমিটেড না, কোনো মুসলিম দেশে পারমিটেড হতে পারে না। কিন্তু তার ধর্ম সে করতে পারবে। প্রচার করা একটা জিনিস, এভাঞ্জেলিজম একটা জিনিস, সে আপনার ছেলেরে আপনার বউরে খ্রিস্টান বানাইতেছে একটা জিনিস, আর নিজেরটা করতেছে হলো আরেকটা জিনিস। সে নিজের ধর্মকর্ম করতে পারবে। আলা কিতাব যারা, তাদেরকে করতে জিজিয়া দিলে বা যখনই আপনার ইসে আসবে, আপনার প্রজা হিসাবে আসবে, তখনই সেটা করতে পারবে। গেল। The Sharia name that is found in the book of Ahlus Sunnah is revolting against the rulers. খুরুজ আলাল হুক্কাম বলে, আমাদের একটা ল্যাঙ্গুয়েজ বলি আমরা, শাসকের অনুগত্য থেকে বের হয়ে যাওয়া। খারেজি কথাটা যেখান থেকে আসবে আর কি, পর বের হয়ে যাওয়া। Revolting against the rulers, the revolution does not have one ruling for all cases. এই যে কথাটা রিভোল্টিং এগেইনস্ট দ্য রুলার, এটার কোনো ইউনিফাইড রুলিং নাই, প্রত্যেকটা কেসে আলাদা করে করতে হবে। কেস 1 জায়েজ হলে কেস বি না জায়েজ হতে পারে, কেস বি জায়েজ হলে কেস সি না জায়েজ হতে পারে। প্রত্যেকটা কেসকে ইন্ডিভিজুয়ালি ধরতে হবে। এই জন্য দেখেন সৌদি স্কলারদের আপনি যদি জিজ্ঞেস করেন যে আগামী ইলেকশনে বাংলাদেশে ভোট দিব কিনা, ওনারা কি বলবেন? ওনারা বলবেন লোকাল স্কলারকে জিজ্ঞেস করেন। আমি দেখছি এটা বলছেন, লোকাল যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞেস করো। কেন? দেয়ার মে বি এ মাসলাহাত, দেয়ার মে বি এ ইন্টারেস্ট অফ দ্য মুসলিম উম্মাহ ভোট দেওয়ার ভিতরে,
এবং তখন তারা যদি বলেন তখন কি দিব, একটাই ব্যাপার যে আমরা পার্টিসিপেটরি ভোট দেওয়া দেই, আমি দল এ আপনি দল বি উনি দল সে, এটা দিব না। আমরা দিলে ব্লক ভোট দিব মুসলিমরা। কেন? ইসলামের স্বার্থে দিব, এবং স্বার্থ থাকতে পারে এইরকম একটা ইলেকশনও থাকতে পারে, যেসব ইলেকশন হয়ে যাচ্ছে এরকম একটা ইলেকশনও কখনো থাকতে পারে। তখন লোকাল স্কলাররা যদি বলেন, মানে যাদেরকে আমরা স্কলার মানি, তারা যারা মুস্তাহিদ আলেম, তারা যদি বলেন হ্যাঁ আপনাদের সবাই গ্রুপ এ বা গ্রুপ বিকে ভোট দেওয়া উচিত, যাতে ইসলামের এই স্বার্থটা আপল থাকে বা আপহেল থাকে, আপনাদের তখন ভোট দিতে হইতে পারে। এই জন্য ওনারা কিন্তু, যদিও ডেমোক্রেসি পার্টিসিপেটরি ভোট বা ডেমোক্রেসি হারাম বা পার্টিসিপেটরি ভোট দেওয়াটা নাজায়েজ ইত্যাদি সব আছে, কিন্তু তারপরেও কখনো আপনাকে দিতে হইতে পারে। আর এটার একটা মানে যদি মিলে না 100%, আমি প্রায় আপনাদের বলছি, একটা ছোট্ট উদাহরণ দিই যে আমার সিলেটের রেফারেন্ডামটা, যা করে সিলেট বাংলাদেশের অংশ হয়েছে, ওই দিন যদি সবাই ভোট না দিয়ে হাত গোটায় বসে থাকতো আজকে আমরা ইন্ডিয়ার অংশ হইতাম, যেটুকুই হয়েছে আর কি। তো ইট ইজ, আমরা যে কত বছর 47 সাল থেকে এই পর্যন্ত যে অন্তত নিজেকে বুক ফুলায় মুসলমান বলতে পারতেছি, আজানটা নির্ভয়ে দিতে পারতেছি, এটা তো বিকজ আমরা ইস্ট পাকিস্তান অ্যান্ড দেন বাংলাদেশের অংশ ছিলাম। আমি কাফেরের আন্ডারে থাকতাম, আমাদের ওই রকম কাতুর একটা অবস্থা হতো, তাই না? তো এই সময়টা, ওই সময় ভোট দেওয়াটা ওয়াজিব ছিল, ওই সময় ভোট দেওয়াটা রেফারেন্ডামে ওয়াজিব ছিল। যাই হোক, তারপর বলতেছেন যে একটা কোনো রুলিং নাই, ইনস্টেড ইটস রুলিং ডিফার্স ডিপেন্ডিং আপন হোম দ্য রিভোল্ট ইজ ডিরেক্টেড এগেইনস্ট অ্যান্ড দ্য ইন্টেন্ট অফ দ্য রেভলিউশন। দুইটা বললেন, কার বিরুদ্ধে আপনি বিদ্রোহটা করতেছেন আর আপনার ইন্টেনশনটা কি। 99.99% ক্ষেত্রে বাংলাদেশে, পাকিস্তানে, ইজিপ্টে, যে কোনো জায়গায় দুনিয়ার রেভলিউশনারি হচ্ছে ক্ষমতা দখল করা, ঠিক না? ইটস নাথিং টু ডু উইথ ইসলাম। আপনি কয়টা রেভলিউশন দেখছেন ইসলামের সাথে সম্পর্ক আছে? ক্ষমতা দখল করা, ক্ষমতা দখল করা, বাই এনি মিনস ক্ষমতা দখল করা, ক্ষমতায় যাওয়া, ক্ষমতা দিয়ে দিলে আর কোনো সমস্যা নেই। এই সোসাইটিতে যে ইভিলগুলো আছে সেগুলোর মোস্ট অফ দ্য ইভিলস দল এ এবং দল বি দুইটার সময় ছিল না? সবসময় ছিল। কিছু কিছু দেখবেন আপনার দল এর বেলায় বেশি ছিল। আমি তো বলি, এই যে ডিশ কালচার, ডিশটা ওপেন করছে খালেদা জিয়া, ওপেন করছে 91 সালে পাওয়ারে আসার পর। ইসলামের সবচেয়ে বড় 12টা যেগুলো বাজিয়েছে তার ভিতরে এটা একটা। কিন্তু এই দুইটা রেজিমের আন্ডারে আপনি দেখবেন একটার, আমি দুই সাইডেই কথা বলতেছি, এক সাইডে বলতেছি না, যার পক্ষে যে আর, একটার বেলায় সে সোচ্চার হচ্ছে, আরেকটার বেলায় সে সোচ্চার হচ্ছে না, আরেকটার বেলায় সে তার সাথে চলতেছে, তাই না? কেন? বিকজ ইট ইজ নট ফর ইসলাম। ইসলামের জন্য হলে সে দুই সময় সোচ্চার হইত। ধরেন আপনি একটা অশ্লীলতা নিয়ে তখন সোচ্চার হলে এখন সোচ্চার হবে না, হারাম নিয়ে তখন সোচ্চার হলে এখন সোচ্চার, সবসময় হবে না। এক সময় আপনি চুপ করে আসেন, আরেক সময় আপনার সোচ্চার, এটা তো হইতে পারে না। তাহলে ইসলামের জন্য না, ইট ইজ ফর সামথিং এলস, আপনার পার্টির জন্য, আপনার দলের জন্য, আপনার ইজমের জন্য, অথবা আপনার রাজনৈতিক এজেন্ডার জন্য, যা আপনি মনে করেন সেটার জন্য। তো এই জন্য বলতেছেন যে রেভলিউশন কার এগেনস্টে, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, আর আপনার ইন্টেনশন কি, এইটা ইম্পর্টেন্ট জিনিস। এইটার উপরে ডিপেন্ড করে আপনার ফিকটা ভ্যারি করবে। তখন বলতেছেন যে আমরা এখানে আলাপ করব ইম্পায়াস কাফের, ডিসবিলিভিং রুলার, মানে কাফের হয়ে গেছে বা হয়ে যাচ্ছে যে রুলার, তার ইম্পায়াস, যে ধার্মিক না বা যে পরেজগার না, সেই রুলারের এগেনস্টে রিভোল্টের কথাটা শুধু আলাপ করব। জাস্ট রুলারের এগেনস্টে এটা আলাপ করার কোনো স্কোপ নেই, কারণ জাস্ট রুলারের এগেনস্টে ইউ সিম্পলি ক্যানট রিভোল্ট, এবং তখন যদি সেকেন্ড কেউ আমিরত্ব দাবি করে তাকে হত্যা করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা আসতেছে জাস্ট রুলারের ব্যাপারে, বা যাকে মুসলিম বলা যায় তার ব্যাপারে, বা যাকে বের করার বা যাকে ক্ষমতাচ্যুত করার কোনো ইসলামী রিজন নাই তার ব্যাপারে আসছে। কিন্তু এই জন্য ওনারা ওইটা নিয়ে আলাপই করবেন না, জাস্ট রুলারের এগেনস্টে রিভোল্ট করা নিয়ে কোনো আলাপ করবেন না। আলাপ করবেন কি, ডিসবিলিভিং, যে কাফের হয়ে গেছে বা কুফরের একটা রুলিং বা দুইটা রুলিং বা কোনো নিয়ম কানুন চালু করে দিছে, অথবা যে ইম্পায়াস, মানে যে পরেজগার না, তার এগেনস্টে রিভোল্ট করার নিয়ম নীতি ফিক কি, সেসব নিয়ে আলাপ করবেন। আসেন আর একটু আগাই, একটু কঠিন হয়ে যেতে পারে, কেউ যদি মনে কষ্ট পান মাফ করে দেন, সত্যকে সত্যই বলতে হবে, শুনতে যত খারাপই লাগুক। The scholars all agree that imama of a disbeliever is not sound from the outset.
ডিসবিলিভার বা কাফেরের কোনো ইমামা হইতে পারে না, সেটা শুরুর থেকেই সাউন্ড না, সেটা শুরুর থেকেই সঠিক না, সেটা শুরুর থেকেই অ্যাকসেপ্টেবল না। কাফের বা ডিসবিলিভার ইমামা মানে মুসলমানদের ইমাম হইতে পারে না, মুসলমানদের লিডার হইতে পারে না, মুসলমানদেরকে রুল করতে পারে না। ডিসবিলিভার ইজ নট টু হ্যাভ দ্য রেইনস অফ কন্ট্রোল ওভার দ্য অ্যাফেয়ার্স অফ মুসলিমস। মুসলমানদের অ্যাফেয়ারের লাগামটা কাফেরের হাতে থাকতে পারে না। সিম্পল কথা, এই কথাটা খুব সিম্পল একটা কথা। ওবামা আমার লিডার হইতে পারে না, মোদি আমার লিডার হইতে পারে না। এই ইন্টারনেটে একটা ছবি দেখলাম, হুজুররা মোদির সাথে কোলাগুলি করতেছে, আর এক হুজুর আবার পায়ে ধরে সালাম করতেছে। আমি জানি না, ফেব্রিকেটের ছবি না হলেই ভালো, জানি না ছবিটা ফেব্রিকেট কিনা, মনে হয় না ফেব্রিকেটের, যেভাবে দিছে এটা, তাই না? আচ্ছা, আমি যে ছবিটা দেখছি, মানে নজবিল্লা, মানে কি একটা, মানে সিনটা ইটসেলফ খুব সিকেনিং আর কি। আচ্ছা, তারপর বলতেছেন, if he changes to kufr it is obligatory to remove him if possible. একজন মুসলিম ছিল কিন্তু সে কাফের হয়ে যাচ্ছে বা কাফের হয়ে গেছে বা কুফরে এই করছে, it is obligatory, wajib to remove him if possible. if possible এটা কি কথা এখানে? if possible এর কতগুলা do's and do nots আছে, if possible এর কতগুলা বিচার্য বিষয় আছে। প্রথম কথা হচ্ছে ক্ষমতা। আপনার কি ক্ষমতা আছে টু রিমুভ হিম? ক্ষমতা না থাকলে তো আপনি আরো হার্ম করবেন। ওই যে বলে না যে সাপের লেজে বাড়ি দিলা তো ঘুরে এসে তোমারে ছোবল দিবে, তাই না? একবারে ওয়ান শট সাপকে শেষ করতে হবে, বলে না গ্রামের ভাষা। গ্রামের মানুষ বুঝে যে যদি একবারে না করতে পারি তাহলে এসে ছোবল দিবে। আপনার সেই ক্ষমতা আছে কিনা সেটা হচ্ছে কথা। ইফের ভিতরে এটা আসবে, লাভ আছে কিনা এটা আসবে, আপনার উদ্দেশ্য কি এটা আসবে। এর চেয়ে বেটার করলেন না এর চেয়ে খারাপ করলেন। আকরামুজ্জামান ভাই একদিন জিজ্ঞেস করছে না যে কোথায় জানি একটা মাজার গড়ে উঠতেছে আর কি করণীয়, বলে যে দেখেন কি করণীয়টা নিজের হাতে নিয়েন না, মাজারটারে আপনি ভেঙে দিলেন, ওরা কান্দে গেটে সরকারের কাছে গিয়ে কইলো, সরকার তো সবাইই ঠান্ডা রাখতেছে, আর মাজারপন্থী মানুষ এই দেশে বেশি, তারা এখন মার্বেল পাথর দিয়ে বানায় দিল ওটা। তা আপনি একটা ছাপড়া মাজার বাংলেন, ভেঙে মার্বেল পাথরের পার্মানেন্ট মাজার হয়ে গেল এখানে। তা এইখানে বুঝতে হবে যে আমরা লাভ করলাম কিনা, এটা লাভ লোকসানের ব্যাপার আছে, যেগুলো আমরা লেমেনরা বুঝবো না, যেটা আমাদের এই জন্য অলওয়েজ স্কলারদের কাছে ফিরে যেতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে এখন আমাদের করণীয় কি। আপনারা জানেন যে হেফাজতের সময়টা আমাদের ভিতরে অনেক কনফিউশন দেখা গেছে। ইভেন আমাদের দিনী ভাইদের ভিতরে অনেকেই মনে করছেন যে আইসিডি ইজ নট ডুইং এনাফ, বা আইসিডি যারা পেছনে তারাও নট ডুইং এনাফ, আরও ভোকাল না কেন, আরেকটুই না কেন। কিন্তু আমরা এই পয়েন্টগুলোকে কনসিডারেশনে আনছি এবং আমরা স্কলারদের সাথে আলাপ আলোচনা করছি এবং আমরা মাসলাহাত দেখছি, আমরা কতটুকুকে কি করব, মানে কোথায় ওয়ালাল বাড়ার কনসেপ্টে আমরা দেখছি যে তাদের শুদ্ধ যতটুকু ততটুকুর জন্য, তাদের শুদ্ধ যতটুকু, এটা আসলে নাড়াচাড়া করা হয়েছে, তো নাড়াচাড়া করাতে এটা লুজ কানেকশন হয়ে গেছে পিছনে। তাদের শুদ্ধ যতটুকু ততটুকুর সাথে আমরা সম্পৃক্ত হব যে কারো ব্যাপারে। এটা আমার বাবার ব্যাপারে এটা প্রযোজ্য, আমার বাবা যতটুকুতে শুদ্ধ আমি সেটুকুতে তার সাথে আছি মুসলিম হিসাবে। সামনে টানেন তো একটু, একটু সামনে, পুরা সেটটা। এটা এই যে নাড়াচাড়াতেই সমস্যা হয়ে গেছে, ঠিক আছে। আমার বাবার ব্যাপারে এটা প্রযোজ্য, আমার বাবা যতটুকুতে শুদ্ধ ততটুকুতে ইসলামের ব্যাপারে, ইসলাম পয়েন্ট অফ ভিউতে বলতে, ততটুকুতে আমি তার সাথে সম্পৃক্ত হব। যখনই উনি অশুদ্ধ কিছুতে আছে আমি আমার হাত দিয়ে ফেলবো, আমি বলবো যে না আপনার, আমি বলবো যে পিছনে একটু নাই, হ্যাঁ ঠিক আছে। একদম স্মুথ ছিল। এই একদিন শনিবারে আসিফ বাইরের কেউ এটা হাতাইছেন শুনলাম, আর শনিবারে কারো পছন্দ হয় না, উনি একটু অ্যাডজাস্ট করছেন, এই যে সাক্ষী হলো উনি, তো তারপরে থেকে এই সমস্যা হচ্ছে আর কি। একটু মাফ চাই নিয়েন সবার কাছে যে এটা একটু না ধরতে আর নেক্সট টাইম। এখানে ইবন আল মুন্দির 4th হিজরিতে মৃত্যু ওনার, সালাফদের একজন, প্রথম জেনারেশন বা প্রথম দিকের। উনি বলতেছেন, ওনার বিস্তারিত পরিচয় আছে এখানে। ইমাম আবু বকর মোহাম্মদ বিন ইব্রাহিম ইবন আল মুনজির, মুজতাহিদ অ্যান্ড প্রিজার্ভার অফ নলেজ, নাকি এইখানে নাকি
দাঁড়ান এক সেকেন্ড, একটা নতুন ফিতনা শুরু হইলো। ওই পিছনের তারটা, হ্যাঁ, আবার এখানে ধরলে দেখি ঠিক হয়ে যায়, নাকি এখানেই কোনো সমস্যা আমার? তো ওই প্রথম জেনারেশন মানে কি বলে সালাফদের একজন, উনি বলছেন এভরি ওয়ান আই হ্যাভ মেমোরাইজ ফ্রম দ্য পিপল অফ নলেজ agrees that a disbeliever is not to have authority over a Muslim under any circumstances. কোনো অবস্থাতেই একজন কাফের একজন মুসলিমের লিডার হইতে পারে না বা তার উপর অথরিটি তার থাকবে না। এটা উনি বলতেছেন যে আমি এই পয়েন্ট না, এই পয়েন্টটা কি দেখেন তো একটু প্লিজ, পরে দরকার হলে এটা চেঞ্জ করে আনা যায় নাকি দেখেন তো। এটা তো ঠিক ছিল, এটা এতদিন কোনো সমস্যা করে নাই। আরেকজনের কথা আছে আবুল কাদে আবুল ইয়ালা, ইনি পঞ্চম শতাব্দীতে মৃত্যুবরণ করছেন, পঞ্চম শতাব্দীর মানুষ। উনি বলছেন যে একজন রুলার বা একজন লিডার বা একজন আমির বা একজন ইমাম বা একজন রাষ্ট্রনায়ক, সে যদি ইফ হি কমিটস ডিসবিলিভ আফটার হিজ বিলিভস, তার বিশ্বাসের পরে যদি সে অবিশ্বাস যুক্ত হয়, তাহলে হি লিভস দ্য পজিশন অফ হিজ লিডারশিপ, তারা লিডার হওয়ার বা লিডারশিপের পজিশনে থাকে না সে। দের ইজ নো অ্যাম্বিগুইটি, এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই কনসার্নিং দ্যাট পয়েন্ট, অ্যাজ হি হ্যাজ লেফট দ্য ফোল্ড অফ ইসলাম, কারণ সে ইসলাম থেকে বের হয়ে গেছে, কারণ সে ইসলাম থেকে বের হয়ে গেছে, এবং অ্যান্ড ইট ইজ অব্লিগেটরি টু গিভ হিম দ্য ডেথ পেনাল্টি, তখন তার উচিত ডেথ। পিছনে দেখেন তো, পিছনে, হ্যাঁ সেটাই লুজ কানেকশন আছে কোথাও। যাই হোক, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, অ্যান্ড ইট ইজ অব্লিগেটরি টু গিভ হিম ডেথ পেনাল্টি। ইসলাম থেকে বের হয়ে গেলে তার পেনাল্টি কি? ইসলাম থেকে, এটা আরেকটা জিনিস, এটা কারেন্ট চলে গেছিল একটু জন্য, পিছনেই বোধহয় লুজ কানেকশন, বুঝছেন? আমরা মনে করতেছি এখানে এটা টাচ করেন তো পিছনের ওই তারটা, হ্যাঁ এটা এবং এটা যেখানে গিয়ে লাগছে, ঠিক আছে। তো বলতেছেন যে ইট ইজ অব্লিগেটরি টু গিভ হিম ডেথ পেনাল্টি, তাকে মৃত্যুদণ্ড দেওয়াটা অব্লিগেটরি। কাজী আয়াজ বলে একজন আছেন, তার আসতেছে এখানে, উনি একই কথা বলতেছেন যে দ্য স্কলার্স অ্যাগ্রি দ্যাট দ্য ইমামা রুল ইজ নট পুট ইনটু এফেক্ট ফর এ ডিসবিলিভার, একজন কাফের এটার হইতে পারে না। আমরা আজকের জন্য এখানে শেষ করে দিব ইনশাল্লাহ। এটা বড় ডিসকাশন, আমি এটাতে বেশি একটা স্কিপ করতেছি না, অলমোস্ট সব কিছুই আপনাদেরকে শোনাচ্ছি, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা নিয়ে আমাদের এই সোসাইটিতে যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের ভিতরে অনেক ফিতনা আছে বা অনেক ভুল বোঝাবুঝি আছে। ইনশাল্লাহ আমরা কাজী আয়াজের এখান থেকে নেক্সট দিন পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।